আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি আহাদুল ইসলাম। আজকে চলে আসছি ইন্টারমিডিয়েট আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক রূপান্তর নিয়ে। তো রূপান্তর বুঝতে গেলে আমাদের আগে প্রথমে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতে হবে। এই বেসিক ধারণাটা দিয়ে চেষ্টা করবো আমরা সহজে আজকে রূপান্তরটা কভার করতে। তো আজকের এই ক্লাস করার পরে রূপান্তর মোটামুটি তোমাদের কাছে একবারে ইজি একটা ব্যাপারে পরিণত হবে। চলো আমরা আগে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। সংখ্যা পদ্ধতি আমি কয়েকটা জিনিস যদি লিখতে যাই তাহলে ব্যাপারটা দেখা গেছে এটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি আমি ছোট রাখতে চাই তাহলে কিছু বিষয় আমি স্কিপ করব। তোমরা জাস্ট যদি প্রয়োজন হয় বুঝতে মানে সমস্যা হয়, হয় ভিডিওটা বারবার দেখবা, আর নয়তো আমাকে জানাবা কমেন্টে। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা আসলে কি বুঝি তা আমরা সবাই জানি। সংখ্যা পদ্ধতি আসলে কি, এই 1 2 3 4 5 100 1000 5000 এই যে সংখ্যাগুলো আমরা যে লিখি, এটাই মূলত সংখ্যা পদ্ধতি। তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি যে আমরা সংখ্যা লিখে প্রকাশ করা এবং গণনা করার যে পদ্ধতি, এটাই মূলত সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যাটা কিভাবে বলবো? এভাবে বলতে পারি যে যে পদ্ধতিতে আমরা সংখ্যা লিখে প্রকাশ করি এবং গণনা করি তাকে সংখ্যা পদ্ধতি বলে। এখন কথা হলো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এই যে দুই প্রকার, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যখন এই সংখ্যা পদ্ধতিকে দুইটা প্রকারে ভাগ করছি, তার মধ্যে এই প্রকারটার এই প্রকারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কেন আমরা পজিশনাল এবং নন পজিশনালে ভাগ করলাম? এইটার কারণ হলো যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে, তাকে আমরা পজিশনাল বলবো। একটা কথা ভালো করে বুঝো, অঙ্ক অঙ্কগুলোর মান যদি অবস্থানের উপর নির্ভর করে তাহলে পজিশনাল, আর নির্ভর না করলে নন পজিশনাল। তোমরা যদি একটু ব্রেনটা ইউজ করো তাহলে দেখতে পারবা একটা সংখ্যা পড়ে তুমি কিন্তু নন পজিশনালের সংখ্যাটাও দিয়ে দিতে পারছো। তাহলে আমাদের টার্গেট হবে অল্প করে বেশি পারা। দেখো, এই যে অঙ্ক কথাটা বললাম, অঙ্ক এবং অবস্থান এই দুটো ব্যাপার একটু ক্লিয়ার করি। দেখো এখানে আমি কি লিখেছি, এটা 0.121। যদি এই ওয়ানের অবস্থানটা পরিবর্তন করে আমরা এই পাশে লিখি, দেখো আগে ছিল 121, এখন মানটা হয়ে গেছে 211। তাহলে এই ওয়ানের অবস্থান পরিবর্তন করার কারণে সংখ্যাটার মান পরিবর্তন হয়েছে, এই জন্য এই পদ্ধতিটার নাম হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক একইভাবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি তোমরা একটু চিন্তা করো, এটা নন পজিশনাল টালি সংখ্যা পদ্ধতির 3। তুমি যদি এইটারে মুছে এখানে লেখো মান কত 3, তাহলে অবস্থানের উপর মান নির্ভর করে না, এই জন্য এটা নন পজিশনাল। ওকে, চলো এরপরে সামনের দিকে আগাই। সংখ্যা পদ্ধতির এই যে এখানে পজিশনাল, এই পজিশনালের মধ্যে আছে কি দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। তো বইয়ের মধ্যে এই চারটা আছে। তো আমরা কি করব? আমরা সংখ্যা পদ্ধতি শিখবো, কিভাবে বানাতে হয় সেটা শিখবো। তাহলে আমাদের জন্য যদি আমাদেরকে বলে এখানে টার্নারি একটা পদ্ধতি আমরা বানাইতে পারি, কোনো সমস্যা নাই। যদি আমরা ব্যাপারটা বুঝি তাহলে এগুলো আমাদের জন্য মানে একবারে ইজি হয়ে যাবে। তাহলে চলো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। এই দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি এবং টার্নারি এগুলো আমরা ডিটেলসে পড়বো, আলোচনা করব, এগুলো নিয়েই আমাদের কাজ। তাহলে এগুলো পরে আছি। আর নন পজিশনাল আছে হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, টালি। এইখান থেকে এই শব্দগুলো জাস্ট তুমি মনে রাখবা যে নন পজিশনাল
কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, টালি। এখন এগুলো কেন নন পজিশনাল এটা তো আমরা এখন জানি, কারণ এদের মান অবস্থানের উপর নির্ভর করে না। ওকে, তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কি, এটা দিয়ে কি হয়, কয় প্রকার, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চলো আমরা দেখি সংখ্যা পদ্ধতি গঠিত হয় কিভাবে। দেখো, এটা হলো ও দিয়ে আমরা অক্টাল বুঝাইলাম, ডি দিয়ে ডেসিমাল বুঝাইলাম, এইচ এ হেক্সাডেসিমাল বুঝাইলাম, বি তে বাইনারি বুঝাইলাম। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা আগে থেকেই জানো। কেমনে? দেখো, এই 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9 এর পরে যে 10 লিখতে হবে এটাও তুমি জানো, কিন্তু কেন 10 লিখতে হবে এটা কিন্তু তুমি জানো না। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ, এইখানে 9 এর পরেও আরো কিছু অ্যালফাবেটের থেকে, ইংরেজি অ্যালফাবেট থেকে কয়েকটা বর্ণ নিয়ে এসে যুক্ত করে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি 9 এর পরে আর কোনো অঙ্ক আবিষ্কৃত হয় নাই, কিন্তু এখানে আমাদের 16টা অঙ্ক লাগবে, এই জন্য আমরা অ্যালফাবেট থেকে কয়েকটা বর্ণ এনে এখানে ইউজ করেছি। এরপরে দেখো অক্টাল 0 1 2 3 4 5 6 7, এরপরে আর নাই, কারণ অক্টাল শুধুমাত্র 0 থেকে 7 মোট একটা অঙ্ক নিয়ে গঠিত। দেখো, যে কারণে 9 এর পরে আর নাই বলে এখানে 10 থেকে শুরু হয়েছে 1 0, মানে আমরা বলতে পারি যেখানে শেষ সেখানে আবার প্রথম থেকে শুরু। তাহলে সেম ভাবে এখানে 7 এর পরেও তো নাই, তাহলে 7 এর পরেও তো 10 হবে 1 0। সেম ভাবে হেক্সাডেসিমাল এফ এর পরেও তো আর নাই, এখানেও হবে 1 0। বাইনারিতে 0 1 এর পরে আর নাই, পরে আসবে কত 1 0। এই একই ভাবে দেখো, এটা যেতে যেতে কত পর্যন্ত গিয়ে আটকে যেত 19 1 9, এরপরে আর নাই, তখন চলে আসতো 2 0, মানে 2 এর সিরিজ শুরু হইতো। এরকম ভাবে সিরিজ চলতে 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 99 পর্যন্ত গিয়ে যখন আটকে যেত, তখনই আমরা লিখতাম কত 100। সেম ভাবে দেখো, এখানে শেষ হবে গিয়ে কোথায় 1 এফ এ, কারণ এখানে এফ হলো সর্বোচ্চ অঙ্ক, আর এই এফ এর পরে আমাদের সিরিজ শেষ, তারপরে আবার নতুন সিরিজ শুরু হবে 2 0, ঠিক আছে। এই যে 2 0, এটা শেষ করতে করতে একটা সময় গিয়ে এফ এফ, মানে এফ এর সিরিজ শেষ হবে, তারপরে আসবে কত 100। সেম ভাবে আমরা একটু যদি বাইনারিতে আসি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 0 আসবে, তারপরে 1 1 আর নাই, চলে আসবে এখন 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। এইভাবে সংখ্যা পদ্ধতি গঠিত হয়। তাহলে আমরা কিভাবে করব, যেখানে শেষ সেখানে আবার প্রথম থেকে শুরু। ওকে, নেক্সট আমরা নিজেরা একটা সংখ্যা পদ্ধতি বানাচ্ছি, নাম দিলাম টার্নারি, যেটা হলো বেস 3 বা ভিত্তি 3, অঙ্ক সংখ্যা 3টা 0 1 2। তাহলে এই ওই একই নিয়মে 2 এর পরে আসবে 1 0 1 1 1 2, আবার শেষ, আবার আসবে 2 0, তারপরে 2 1 2 2, শেষ। আমাদের 2 পর্যন্তই ছিল, এখন কিন্তু চলে আসবে 100। এইভাবে যে কোনো ভিত্তি যদি তোমাকে বলে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি যদি এই ব্যাপারটা বুঝতে পারো, তাহলে কিন্তু এই সংখ্যা পদ্ধতি তোমার জন্য কোনো ব্যাপারই না বানানো। তো যাই হোক, এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে এই বেসিকটুকু যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু সংখ্যা পদ্ধতি এত সহজ একটা চ্যাপ্টার, এটা থেকে যে 10-12 মার্কের একটা প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা পারবো না। এই জন্য বেসিক ক্লিয়ার হইতে হবে। তারপরে আসো আমরা একটু রূপান্তরের দিকে আগাই। রূপান্তরের যাওয়ার আগে আমি চাচ্ছি একটু যোগটা তোমাদেরকে শেখাতে। কিভাবে যে যোগটা, দেখো আমরা নর্মালি যোগ করি এইভাবে, এটা দশমিক যোগ, যেটা আমরা ছোটবেলা থেকে থাপ্পড় থেরাপি খেয়ে খেয়ে শিখে এসেছি। এটাই সেই যোগ, যেটা করার জন্য আমাদের কোনো ধরনের কিছুই চিন্তা করতে হয় না, সাবকনসিয়াস ভাবে এটা আমাদের ব্রেনে অটোমেটিক্যালি চলে আসে। যেমন ধরো 4 আর 9 13, 13 3 হাতে
এখন আমরা কেউই জানি না 13-3 কেন। এই ব্যাপারটাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। 13-3 কেন হাতে 1 কোত্থেকে আসছে। এরপরে আসো ওই 1 আর সাথে 8, 8 আর সাথে 15, 15 আর 5, আবারও কেন 5 আমরা জানি না। নেক্সট ওই 1 আর 2, 3, 3 আর 6, 9, 9 এর 9। এইবার আর 9 এর অন্য কিছু বসে নাই, হাতেও কিছু নাই, কেন নাই দেখো। 7 আর 8 কত, 15, 15 আর 5 হাতে 1, ওই 1 আর সাথে 8, 8 আর 9 কত, 17, 17 আর 7 হাতে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই যোগটা তখন আমরা কিভাবে করতাম। চলো আমরা বোঝার চেষ্টা করি। দশমিকে বেস 10 সর্বোচ্চ অঙ্ক 9। বেস 10 আর সর্বোচ্চ অঙ্ক 9। এখন এই যে সর্বোচ্চ অঙ্ক, এর মানে কি এর পরে আর কোনো অঙ্কই নাই। তো অঙ্ক যদি না থাকে তাহলে আমরা কি করব, এটা হলো যোগের নিয়ম। যোগের নিয়মটা একটু নোট করতে পারো। যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বড় হয় তাহলে বেস বিয়োগ হাতে 1। এটাই হলো যোগের নিয়ম। দেখো এই যে 4 আর 9 যখন যোগ করলাম 13, 13টা 9 এর চেয়ে বড় হলে আমরা বেস বিয়োগ করছি, তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3। সরি, এই 1 ওই যে হাতের 1, এখানে আমরা বলছি যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বড় হয় তাহলে বেস বিয়োগ হাতে 1। আমরা প্র্যাকটিস কেন করি, নিয়ম মনে রাখার জন্য। আর যদি নিয়ম মনে থাকে তাহলে প্র্যাকটিসের প্রয়োজন নাই। তাহলে আগে বোঝার চেষ্টা করো, তুমি সবকিছু করলা, 100 প্র্যাকটিস করলা, কিন্তু নিয়মের কথা মনে নাই, নিয়ম ভুলে গেছো, তাহলে এই প্র্যাকটিসের কোনো দামই নাই। আগে নিয়ম বোঝার চেষ্টা করো। যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বড় হয় তাহলে বেস বিয়োগ হাতে 1। তাহলে দেখো এখানে আমাদের যোগফল হয়ে গেছে 13, সর্বোচ্চ অঙ্ক ছিল 9। এই জন্য আমরা 13 থেকে 10 বিয়োগ করছি, মানে বেস বিয়োগ করছি, হাতে 1 রাখছি। এবার যদি আমরা একটা অক্টাল যোগ করি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে হবে দেখো, 5 আর 7 6, 5 আর 6 যোগ করলে কত হয় 11। আমাদের বেস কিন্তু 8, সর্বোচ্চ অঙ্ক কিন্তু 7, আমাদের যোগফল হয়েছে 11। তাহলে এই 5 আর 6 যোগ করছে 11। এখন 8 বিয়োগ করব, মানে বেস বিয়োগ করব, থাকবে 3 হাতে 1। ওই 1 সাথে সাথে যোগ করো 8, 8 আর 2 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হাতে 1। ওই 1 আর 2 3, 3 আর 6 9, 9 থেকে তুমি যদি আবার 8 বিয়োগ করো 1 হাতে 1। ওই 1 আর 5 6, 6 আর 7 13, 13 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দেই তাহলে কত আসতেছে, 13 থেকে 8 বিয়োগ করলে থাকবে কত 5 হাতে 1। এই হলো আমাদের যোগ, যেটা এখানে আমি লিখে রেখেছি। যোগফল যদি সর্বোচ্চ অঙ্কের চেয়ে বড় হয় তাহলে বেস বিয়োগ হাতে 1। এইভাবে যদি তোমরা একটু বুঝে যোগটা ফলো করো তাহলে বাইনারি, হেক্সা, অন্য যে কোনো পদ্ধতির যোগ তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তো আমাদের এই সংখ্যা পদ্ধতি রিলেটেড যত ক্লাস আছে তা আমরা এখন থেকে রেগুলার আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের ক্লাসটা ভালো উপভোগ্য মনে হয়েছে তারা শেয়ার করতে পারো, অথবা অন্য কোনো বন্ধু বান্ধবকে সাজেস্ট করতে পারো। ধন্যবাদ।